খাবারেও নাকি ফ্যাসিবাদ আছে, শুনেছেন কখনো? চমকাবেন না, এটা কোনো খাবারে ঠিক নুন ঝাল থাকবার মতো কোনো বিষয় নয়, বেশ গুরুতর বিষয়টা। ট্রামটা মনে রাখবেন, ফুড ফ্যাসিজম। বিষয়টা বুঝতে হলে খুব বেশি দূর যেতে হবে না। এই অঞ্চলের মানে উপমহাদেশে গরু নিয়ে গোলমালের দিকে তাকালে বুঝতে পারবেন। গরু নিয়ে গোলমাল বলবার সাথে সাথে কী মাথায় এলো? গরু খাওয়া ও না খাওয়া নিয়ে বিচিত্র হুজ্জতের বিষয়টি তো। যদি তাই হয় তাহলে লাইনেই আছেন। এই গোলমাল নিয়ে কথা বলতে গেলে প্রথমেই তাকাতে হবে ভারতের দিকে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের হিসেবে 2009 সাল থেকে 2018 সালের মধ্যে গরু সংক্রান্ত সহিংসতায় 91 জন নিহত হয়েছেন। ঘরে কিংবা হাতের প্যাকেটে গরুর মাংস আছে এই অভিযোগে নিহত হয়েছেন অনেকে। এর প্রতিক্রিয়াই হোক বা অতি উৎসাহী হোক, বাংলাদেশেও কিন্তু কাছাকাছি প্রবণতা দেখা গেছে। অনেকেরই মনে থাকার কথা 2 বছর আগে গণ অভ্যুত্থানের পর রাজধানীতে আমাদের এই ঢাকায় হঠাৎ করেই গরুর মাংস প্রেমীরা তৎপর হয়ে উঠেছিলেন। ঢাকা শহরের বিভিন্ন জায়গায় তারা জড়ো হওয়ার চেষ্টা করেছিলেন। তাদের দাবি ছিল যেসব রেস্তোরাঁয় গরুর মাংস বিক্রি করা হচ্ছে না সেখানে বাধ্যতামূলকভাবে তা বিক্রি করতে হবে। এছাড়া গণমাধ্যম অফিসের সামনে গরু জবাই করার কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশের কথাও অনেকের মনে পড়বার কথা। গত বছর পয়লা বৈশাখের দিন পহেলা বৈশাখ উদযাপনের নামে ভারতীয় সাংস্কৃতিক আধিপত্য প্রতিষ্ঠার অপচেষ্টার প্রতিবাদে বাংলাদেশের জনগণ নামের একটি সংগঠনের উদ্যোগে গরু জবাই করে জিয়াফত আয়োজন করা হয়। এই উদাহরণগুলো সবই বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের পরের ঘটনা এবং 24 জুলাই আগস্ট অভ্যুত্থানের পর দেশের রাজনীতিতে ফ্যাসিবাদ নিয়ে অনেক আলোচনা হয়েছে, এখনও হচ্ছে। যে ভারতের সাংস্কৃতিক আধিপত্যের বিরুদ্ধে ঢাকায় এই আয়োজন, সেই দেশটির কথা তো আগেই বলেছি। আরেকটু মনে করিয়ে দিই, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের হিসেবে 2009 থেকে 2018 সালের মধ্যে গরু সংক্রান্ত সহিংসতায় 91 জন নিহত হয়েছেন। এছাড়া আমিষ খাবার বিরোধী এবং নিরামিষ খাবার চাপিয়ে দেওয়ার অভিযোগ ভারতে অনেক দিন ধরেই আলোচনার বিষয়। এই তো সেদিন ভারতে বাংলাভাষী রাজ্য পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পরপরই একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে একটি বিরিয়ানির দোকানের মালিককে বলা হয় মন্দিরের পাশে বিরিয়ানির দোকান রাখা যাবে না। একই সঙ্গে আফরিন নামের ওই দোকানের নাম পরিবর্তন করতে বলা হয়। ভারতের অধিকার কর্মী লেখক নন্দিতা হাকসার তার দ্য ফ্লেভার্স অফ ন্যাশনালিজম আ মেমোয়ার ফর লাভ, হেট অ্যান্ড ফ্রেন্ডশিপ বইয়ে ভারতের খাদ্য সংক্রান্ত রাজনীতির নানা বিষয় তুলে ধরেছেন। নন্দিতা ফুড ফ্যাসিজম শব্দবন্ধটি ব্যবহার করেছেন। এই যে খাবার নিয়ে রাজনীতি, সেখানে ফুড ফ্যাসিজম শব্দবন্ধটির অর্থ কী? তবে এই শব্দবন্ধটি প্রথম কবে কে ব্যবহার করেছিল সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইতালির শাসক বেনিতো মুসোলিনির ফ্যাসিবাদী শাসনামলে রাষ্ট্রীয়ভাবে খাদ্যাভ্যাস ও শস্য উৎপাদন নিয়ন্ত্রণের চেষ্টাকে অনেক গবেষক পরবর্তী সময়ে ফ্যাসিস্ট ফুড পলিটিক্স বা ফিডিং ফ্যাসিজম বলে আখ্যায়িত করেছেন। ইতিহাসবিদ সিমন চিনোত্তো গ্যাস্ট্রোফ্যাসিজম অ্যান্ড এম্পায়ার বইতে মুসোলিনির ফ্যাসিস্ট ইতালির সময় ইথিওপিয়া দখলের ক্ষেত্রে খাদ্যের রাজনীতি ও ঔপনিবেশিক ব্যবহারের এই পরিভাষাটি ব্যবহার করেছেন। সিমন দেখিয়েছেন খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রাকৃতিক সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য ইতালি ইথিওপিয়া আক্রমণ করে। চিনোত্তর মতে খাদ্য ছিল ঔপনিবেশিক প্রকল্পের সেই কেন্দ্রবিন্দু যার লক্ষ্য ছিল একটি নতুন অর্গানিক ন্যাশনাল কমিউনিটি গঠন করা, যাকে কল্পনা করা হয়েছিল এমন এক শক্তিশালী জাতিসত্তা হিসেবে যা বর্ণগত, সাংস্কৃতিক ও সামাজিক বিষ থেকে পরিশুদ্ধ। এই ধারণাকেই তিনি গ্যাস্ট্রোফ্যাসিজম নামে অভিহিত করেছেন। চিনোত্তর সংজ্ঞা অনুযায়ী গ্যাস্ট্রোফ্যাসিজম হল এমন এক জটিল মতাদর্শ যেখানে বিশ্বাস করা হয় যে একটি জাতি, যাকে একই সঙ্গে ভৌগোলিক ভূখণ্ড এবং বর্ণগতভাবে সংজ্ঞায়িত জনগোষ্ঠী হিসেবে কল্পনা করা হয় এবং তাকে টিকিয়ে রাখা তখনই সম্ভব যখন সেই জাতি তার তথাকথিত ঐতিহ্যবাহী খাদ্য নিরাপদ করবে, উৎপাদন করবে এবং ভোগ করবে। আর এই লক্ষ্য অর্জনে প্রয়োজনে দখল ও উপনিবেশ স্থাপনকেও বৈধ বলে বিবেচনা করা হবে। গ্যাস্ট্রোফ্যাসিজমের এই ধারণা পরে ফুড ফ্যাসিজম হিসেবে পরিচিতি লাভ করে।
2008 সালে ল্যাটিন আমেরিকা বিষয়ক রাষ্ট্রবিজ্ঞানী ও সাংবাদিক রজার বারব্যাক তার দ্য রাইজ অফ ফুড ফ্যাসিজম নিবন্ধে বলিভিয়ার কৃষি ব্যবসা ও ভূ রাজনীতির প্রেক্ষাপটে খাদ্যের ওপর কর্পোরেট ও রাজনৈতিক নিয়ন্ত্রণের ধারণাকে বা ধরনকে বর্ণনা করতে ফুড ফ্যাসিজম শব্দটি ব্যবহার করেন। পরবর্তীকালে দক্ষিণ এশিয়া, বিশেষ করে ভারতে খাদ্যাভ্যাস ও গোমাংসকে কেন্দ্র করে ধর্মীয় রাজনৈতিক মেরুকরণ এবং প্রান্তিক জনগোষ্ঠীর উপর চাপিয়ে দেওয়া নিষেধাজ্ঞার আলোচনায় বিভিন্ন সমাজবিজ্ঞানী ও মানবাধিকার কর্মী এই পরিভাষাটি ব্যবহার শুরু করেন। সমাজবিজ্ঞানী ও দার্শনিকরা দেখিয়েছেন যে খাদ্য কেবল পুষ্টির বিষয় নয়, এটি পরিচয়, সংস্কৃতি ও ক্ষমতার সঙ্গেও গভীরভাবে যুক্ত। ফরাসি সমাজবিজ্ঞানী পিয়ের বোর্দিউ তার ডিস্টিংশন গ্রন্থে দেখিয়েছেন খাদ্যাভ্যাস সামাজিক শ্রেণী ও সাংস্কৃতিক পুঁজির প্রতিফলন। অন্যদিকে উত্তর আধুনিক দার্শনিক মিশেল ফুকো তার দ্য হিস্ট্রি অফ সেক্সুয়ালিটিতে বায়োপাওয়ার ধারণার মাধ্যমে ব্যাখ্যা করেছেন যে আধুনিক রাষ্ট্র মানুষের দেহ, স্বাস্থ্য ও জীবনযাত্রাকে নিয়ন্ত্রণের মাধ্যমে ক্ষমতা প্রয়োগ করে। খাদ্য নিয়ন্ত্রণও কিন্তু এই ক্ষমতা চর্চার একটি অংশ হতে পারে। ফুড ফ্যাসিজমের উদাহরণ খোলা চোখেই বিভিন্নভাবে দেখা যায়। কোনো সমাজে নির্দিষ্ট খাদ্যকে নৈতিক এবং অন্য খাদ্যকে অনৈতিক হিসেবে প্রচার করা ফুড ফ্যাসিজম। ধর্ম বা জাতীয়তাবাদের নামে খাদ্যাভ্যাসের উপর বিধিনিষেধ আরোপ কিংবা রাজনৈতিক উদ্দেশ্যে খাদ্য সরবরাহ নিয়ন্ত্রণ, এ সবই তার উদাহরণ। খাবার নিয়ে আলোচনায় আরও একটা বিষয় উঠে থাকে, আমার খাবার ওর খাবার। এর উদাহরণ বাংলাদেশেই মিলবে। দেশের পাহাড় ও সমতলের আদিবাসীদের নানা খাদ্যাভ্যাস সংস্কৃতি নিয়ে নাক সিটকানো একটি স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আকছারি দেখা যায়। আদিবাসীদের নানা পদের খাবারের উপকরণ নিয়ে তাদের ছোট করা এবং প্রায় ক্ষেত্রেই ঘৃণাবিদ্বেষমূলক মন্তব্যও ফুড ফ্যাসিজমের একটি উদাহরণ। কারণ এখানে নির্দিষ্ট একটি জাতিগোষ্ঠীকে লক্ষ্য করে সংখ্যাগুরু আরেকটি জাতির মানুষ নিজেদের ধর্মাচরণ দিয়ে অন্যকে বিচার করছে। একটা কথা বলে রাখা দরকার, জনস্বাস্থ্য রক্ষার উদ্দেশ্যে বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে ট্রান্সফ্যাট সীমিত করা, খাদ্যের লেবেলিং বাধ্যতামূলক করা বা নিরাপদ খাদ্য আইন আরোপ, এসবকে সাধারণভাবে ফুড ফ্যাসিজম বলা হয় না, কারণ এগুলোর উদ্দেশ্য জনস্বাস্থ্য সুরক্ষা, ব্যক্তি স্বাধীনতা দমন নয়। তাছাড়া প্রাণীর মাংস খাওয়ার ক্ষেত্রেও একটি কথা রয়েছে। বিলুপ্তি থেকে রক্ষা করতে যদি কোনো প্রজাতির প্রাণী খাওয়ার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়, সেটাও কিন্তু ফুড ফ্যাসিজমের মধ্যে পড়ে না। আপনি আপনার অভ্যাস এবং আপনার যে ধর্মাচরণ, আপনার প্রতিদিনকার যে সংস্কৃতি, সেই হিসেবে আপনি যেটা খান সেটা খাওয়াতে বা খেতে অন্য কাউকে বাধ্য করা ফুড ফ্যাসিজমের আওতাতেই পড়ে। এরকম আরও নানা বিষয় নিয়ে জানতে এবং বিশ্লেষণধর্মী অনেক বিষয় নিয়ে জানতে চর্চার সঙ্গেই থাকুন।